কি রে পেপাই, তোর কি হয়েছে? আমার সঙ্গে কথা কেন বলছিস না? আমি তোমার উপর রাগ করেছি। ও বুঝেছি, অনেক দিন তোর জন্য মাছ ধরিনি বলে তুই আমার উপরে খুব রাগ করেছিস, তাই না রে? হ্যাঁ। ঠিক আছে, আর তোকে আমার উপরে রাগ করে থাকতে হবে না। আমি এক্ষুনি তোকে ম্যাজিক ছিপ দিয়ে মাছ ধরে দিচ্ছি। ফুসফুস ফুসলাবেন চুস। ম্যাজিক ছিপ ও ম্যাজিক ছিপ, তুমি চলে এসো তো প্লিজ 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 প্লিজ। ফুসফুস ফুসলাবেন চুস। তুমি পিপাইয়ের জন্য এই পুকুর থেকে একটা ভালো মাছ ধরে দাও তো প্লিজ। কি মজা, আজ আমি মাছ খাবো, কি মজা। আমার তো মাছটা দেখেই খিদে পেয়ে গেছে পুতু। তুই কি লোভী রে পিপাই, একেবারে মাছ দেখেই খিদে পেয়ে গেল। কি হয়েছে শেরু, কি চাই তোর? ও বুঝেছি, তুই কেন এইভাবে ডাকছিস? পিপাইয়ের জন্য মাছ ধরছি, তাই তোরও এখন মাংস চাই? চুপ করে বসে থাক, আগে পিপাইয়ের মাছ ধরি, তারপর তোর। থ্যাংক ইউ ভুতু, ভূতু 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 রে ভূতু। কি হয়েছে রে গাব্বু? সর্বনাশ হয়ে গেছে রে ভূতু। লজেন্স দাদা আর এসআরকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? আরে বাবা, কাল বিকেলে লজেন্স দাদা আর এসআরকে খেলতে গিয়েছিল। কোথায় খেলতে গিয়েছিল? আমাদের স্কুলের পিছনে ওই পোড়ো বাড়িটা আছে না, তার সামনে ফাঁকা জায়গায় ওরা ক্রিকেট খেলছিল। তারপর কি হলো রে গাব্বু? সবার মুখে যা শুনলাম তা হলো গিয়ে ইসারকে ব্যাট করতে করতে একটা 6 মেরেছিল, তখন ওই বলটা গিয়ে তোকে ওই পুরনো বাড়িতে। তারপর নাকি ওরা ওই পোড়ো বাড়িটায় বলটা খুঁজতে গিয়েছিল, কিন্তু তারপর আর বাড়িতে ফেরেনি। ইসার্কের বাবা মা, লজেন্স দাদার বাবা মা খুব কান্নাকাটি করছে রে ভূতু। এবার তুই একটা কিছু কর ভূতু, যেভাবে হোক লজেন্স দাদা আর এসআরকে খুঁজে বের কর। সে তো আমাকে খুঁজে বের করতেই হবে রে গাব্বু। লজেন্স দাদা আর এসআরকে কোনো বিপদ আমি হতেই দেব না। তবে সবার আগে আমাকে এখন ওই পোড়ো বাড়িটায় যেতে হবে। হ্যাঁ চল চল। কি রে, এইভাবে হঠাৎ দাঁড়িয়ে গেলি কেন রে গাব্বু? চল ভেতরে চল। না না, আমি এই বাড়ির ভিতরে ঢুকবো না ভূতু। আমি যাই, তুই লজেন্স দাদা আর এসআরকে খুঁজে বের কর ভূতু। আমি এই বাড়ির ভিতরে ঢুকবো না। আমি তো তোর সঙ্গেই আছি রে গাব্বু, তাহলে তোর এত ভয় কিসে? না না, তুই থাকলেও আমি ভেতরে যাব না। আমি যাই। ঠিক আছে, তুই গেটের বাইরেই দাঁড়া, আমি গিয়ে ভেতরটা দেখে আসছি। এসআরকে, ও লজেন্স দাদা, এসআরকে, ও লজেন্স দাদা, এসআরকে, এসআরকে। না, কোথাও তো খুঁজে পেলাম না, তাহলে ওরা দুজন গেল কোথায়? কি রে ভূতু, ভেতরে কি দেখলি? ভেতরে কেউ নেই রে গাব্বু। লজেন্স দাদা, এসআরকে কেউ নেই। আমি ওদের ক্রিকেট বলটাও কোথাও খুঁজে পেলাম না। সে কি, তাহলে সব গেল কোথায়? সেটাই তো বুঝতে পারছি না রে গাব্বু। ঠিক আছে, এখন এখান থেকে চল। কোথায় যাবি ভূতু? লজেন্স দাদাদের বাড়িতে গিয়ে দেখি কাকু কাকিমা কি করছে। ওনারা লজেন্স দাদা আর এসআরকে কোনো খবর পেয়েছে কিনা। চল চল চল। ওই দেখ ভূতু, লজেন্স দাদার বাবা পুলিশ কাকুর সাথে কি নিয়ে যেন একটা বেশ কথা বলছে। হ্যাঁ তাই তো, চল তো কে শুনি। পুলিশ কাকু লজেন্স দাদার বাবাকে কি বলছে? ইন্সপেক্টর বাবু, লজেন্স আর এসআরকে কোনো খবর পেলেন? না, এখনো কোনো খবর আমরা পাইনি, তবে একটা কথা আপনাকে বলতে চাই। কি কথা ইন্সপেক্টর বাবু?
অনেক দিনের পুরনো রেকর্ড থেকে আমরা জানতে পেরেছি উল পাহাড়ির পেছনের দিকের ওই পোড়ো বাড়িতে আগেও বেশ কিছু ছোট ছোট ছেলেমেয়েরা গিয়েছিল, কিন্তু তাদের খোঁজ আর কেউ কখনো পায়নি। সে কি? এসব আপনি কি বলছেন ইন্সপেক্টর বাবু? ওই পোড়ো বাড়িতে আগেও যেসব ছোট ছোট ছেলেমেয়েরা গিয়েছিল তাদের আর কোনো খোঁজ খবর পাওয়া যায়নি? ওরে বাবারে ভূতু, ওইটা তার মানে ভুতুরে বাড়ি। তার মানে লজেন্স দাদা আর ইসারকে ভূতেরা ধরে নিয়ে গেছে। এবার কি হবে রে ভূতু? কিচ্ছু হবে না। আমি থাকতে লজেন্স দাদা আর এসআরকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। কি আছে ওই পোড়ো বাড়িতে? ছোট ছোট ছেলেমেয়েরা গেলে ওখান থেকে কেন ফিরে আসে না? আমাকে এই সব জানতে হবে। আমি এখনই ওই পোড়ো বাড়িতে যাব, গিয়ে সবকিছু আমাকে ভালো করে দেখতে হবে। শোনো বাচ্চারা, আজ থেকে অনেক দিন আগে এক রাজা ছিলেন। সেই রাজার কোনো ছেলে পুলে ছিল না। কে যেন একটা গল্প বলছে মনে হচ্ছে। ওই তো, ওই ঘরটার থেকেই শব্দটা আসছে। যাই তো, গিয়ে দেখি। ওই তো লজেন্স দাদার স্যারকে, ওই ছোট ছোট ছেলেমেয়েদের সঙ্গে বসে গল্প শুনছে ওরা। তারপর এক সাধুর আশীর্বাদে রাজঘরে ফুটফুটে দুজন রাজকুমারের জন্ম হলো। এ কি? কেউ নেই। লজেন্স দাদারা এমন মন্ত্রমুগ্ধের মতন গল্প শুনছে, অথচ ওই বুড়ো মানুষটাকে তো আমরা আগে কখনো দেখিনি। এ কি রে বাবা, এরা দুজন তো একদম পাথরের মতন বসে গল্প শুনছে। কিন্তু এই লোকটাকে এই পোড়ো বাড়িতে এলো কোথা থেকে? আর ওই ছোট ছোট ছেলেমেয়েরাই বা কারা? ওদের তো এর আগে ফুলপাহাড়িতে কখনো দেখিনি। না, এবার মনে হচ্ছে আমাকে ওদের মতন বসে গল্প দাদুর কাছ থেকে গল্প শুনতে হবে। তারপর একদিন সেই দুজন রাজকুমার বড় হয়ে একটা পাহাড়ে গেল। সেখানে গিয়ে দেখলো কে তুমি? তারপর কি হলোই দুই রাজকুমারের? কে তুই? তুই তো কোনো সাধারণ বাচ্চা নোস। আমার গল্প শোনার সময় কেউ চোখের পাতা ফেলতে পারে না, নড়তে পারে না, চড়তে পারে না, কথা বলতে পারে না। আর তুই কিনা আমাকে প্রশ্ন করছিস? সত্যি করে বল, কে তুই? কেন এখানে এসেছিস? আর তুমিও যখন আমাকে দেখতে পাচ্ছ, তার মানে তুমিও কোনো সাধারণ মানুষ নও। আমি ভূতু। আমি লজেন্স দাদা আর এসআরকে এখান থেকে নিয়ে যেতে এসেছি। এবার বলো তুমি কে? আমি যেই হই না কেন, আমার এখানে যে একবার আসে সে আর কখনো ফিরে যায় না। চলে যা, নিজের ভালো চাস তো এক্ষুনি চলে যা এখান থেকে, যা। লজেন্স দাদা আর এসআরকে এখান থেকে না নিয়ে আমি এখান থেকে যাব না। ওরা আমার বন্ধু। কিন্তু আমিও যে ওদের কিছুতেই ছাড়ব না ভূতু। আমি ওদের গল্প বলেই যাব, আর ওরাও পাথরের মতন বসে আমার গল্প শুনেই যাবে। এর থেকে ওদের কোনো নিস্তার নেই। আর যদি তোমার গল্প বলা শেষ হয়ে যায়, তখন কি হবে? আমার এই বিশাল বইয়ের গল্প কখনো শেষ হবে না, তাই আমার গল্প বলাও শেষ হবে না। তার মানে এবার আমাকেই কিছু একটা করে এই গল্প দাদুর গল্প বলা বন্ধ করতে হবে। কিন্তু কি করে বন্ধ করব? কি করা যায়? হ্যাঁ, আইডিয়া! এই তো একটা ভালো বুদ্ধি আমার মাথায় এসেছে। ফুসফুস ল্যাবেঞ্চুস, মোটা গল্পের বইটা তুমি এক্ষুনি বন্ধ হয়ে যাও তো প্লিজ। এ কি, আমার গল্পের বইটা বন্ধ হয়ে গেল কি করে? আমি ম্যাজিক করে তোমার গল্পের বই বন্ধ করে দিয়েছি গো গল্প দাদু।
না 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 না, এ কিছুতেই হতে পারে না। আমার গল্পের বই কখনো বন্ধ হতে পারে না। আমি আমি এক্ষুনি বইটা আবার আবার খুলবো। না 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 না, কিছুতেই কিছুতেই তো আমি বইটা আর খুলতে পারছি না, কিছুতেই পারছি না। আর খুলতে পারবেও না যতক্ষণ না তুমি আমাকে বলছো তুমি কে, কি চাও, কেন এসেছো এই পোড়ো বাড়িতে, সবাইকে গল্প বলছোই বা কেন? বলছি বলছি সব বলছি তোমাকে, মন দিয়ে শোনো। আজ থেকে অনেক অনেক বছর আগেকার কথা। তখন এই ফুলপাহাড়ির নাম ছিল প্রতাপগঞ্জ। আর এই প্রতাপগঞ্জের অত্যাচারী জমিদার ছিলেন নৃসিংহ প্রতাপ। প্রতাপগঞ্জের অত্যাচারী জমিদার ছিলেন নৃসিংহ প্রতাপ। তারপর কি হলো গল্প দাদু? জমিদার নৃসিংহ প্রতাপের অত্যাচারের মাত্রা দিন দিন বাড়তে থাকে। আর যে তার অত্যাচারের বিরুদ্ধে কথা বলতো, নৃসিংহ প্রতাপ তাকেই তার অন্ধকার কারাগারে বন্দী করে রাখত। এইভাবেই চলছিল দিনের পর দিন, রাতের পর রাত। প্রতাপগঞ্জের সব মানুষ নৃসিংহ প্রতাপের ভয়ে সব সময় তটস্থ থাকত। শুধু তাই নয়, কেউ যাতে পড়াশোনা শিখতে না পারে তার জন্য প্রতাপগঞ্জের সব পাঠশালা পুড়িয়ে দিয়েছিল নৃসিংহ প্রতাপের অত্যাচারী লেটেল বাহিনী। এই, তোরা দাঁড়িয়ে আছিস কেন? এক্ষুনি ওই পাঠশালায় আগুন লাগিয়ে দে। আমি চাই না আমার প্রতাপগঞ্জের কোনো প্রজা পড়াশোনা শিখুক, কারণ পড়াশোনা শিখলেই ওদের জ্ঞান হবে, বিদ্যে হবে। আর জ্ঞান বিদ্যে হলেই ওরা আমার অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠবে। কিন্তু সেই সুযোগই আমি ওদের দেব না। না থাকবে শিক্ষা, আর না থাকবে কোনো প্রতিবাদের ভাষা। তারপর কি হলো গল্প দাদু? আমার নাম গল্প দাদু নয় ভূতু, আমার নাম রুদ্রশেখর। রুদ্রশেখর? হ্যাঁ, রুদ্রশেখর। কিন্তু আমি তোমায় গল্প দাদু বলেই ডাকবো, তাতে কি তুমি আমার উপর রাগ করবে? না 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 না, রাগ করব না। তুমি আমাকে গল্প দাদু বলেই ডেকো ভূতু। তোমার দেওয়ার নামটা আমার ভারী পছন্দ হয়েছে। তা যে কথা বলছিলাম, হ্যাঁ বলো গল্প দাদু। জমিদার নৃসিংহ প্রতাপের এত অত্যাচার দেখে আমি ঠিক করলাম যেভাবেই হোক ছেলে মেয়েদের পড়াশোনা শেখাতেই হবে। কারণ একমাত্র পড়াশোনা শিখলেই ওরা বুঝতে শিখবে কোনটা ঠিক আর কোনটা ভুল, কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয়। আর সেই সব ভেবে তুমি কি করলে গো গল্প দাদু? আমি একটা লাইব্রেরি তৈরি করলাম, যেখানে প্রতাপগঞ্জের সব ছেলে মেয়েদের সন্ধেবেলায় লুকিয়ে লুকিয়ে পড়াশোনা করাতাম। লাইব্রেরি? কোথায় গো সেই লাইব্রেরি গল্প দাদু? এই পুরো বাড়িটাই ছিল আমার সেই অনেক কষ্ট করে বানানো লাইব্রেরি। এই পুরো বাড়িটা আগে লাইব্রেরি ছিল? এখানে আগে ছোট ছোট ছেলেমেয়েরা পড়াশোনা করত? হ্যাঁ, পড়াশোনা করত। পড়াশোনা করতে করতে ওরা সবাই একদিন বড় হলো। তারপর ওরা আমার কাছে এসে বলল, মাস্টার মশাই, আমরা সবাই মিলে ঠিক করেছি ওই অত্যাচারী জমিদার নৃসিংহ প্রতাপের বিরুদ্ধে লড়াই করব। ওর অত্যাচার আমরা আর সহ্য করব না। এই দিনটা দেখার জন্যই আমি এতদিন অপেক্ষা করেছিলাম। তোদের মুখে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার কথা শুনে গর্বে আমার বুকটা ভরে গেল। আপনি আমাদের আশীর্বাদ করুন মাস্টার মশাই, যাতে আমরা আমাদের এই লড়াইতে সফল হই। আমার আশীর্বাদ সব সময় তোদের কাছে আছে।
তারপর কি হলো গল্প দাদু? আমার ছাত্র ছাত্রীদের ওই লড়াই করার কথা নৃসিংহ প্রতাপের কানে যেতেই ও এক বিশাল লেঠেল বাহিনী নিয়ে হাজির হলো আমার লাইব্রেরির সামনে। আয় রুদ্রশেখর, এক্ষুনি তোর এই লাইব্রেরি থেকে বেরিয়ে আয় বলছি, বেরিয়ে আয়। আমারই জমিদারিতে থেকে আমারই প্রজাকে আমারই বিরুদ্ধে লড়াই করতে বলছিস? হ্যাঁ, তোর এত বড় সাহস হয় কি করে? আপনার বিরুদ্ধে নয় জমিদার বাবু, আপনার অন্যায় আর অত্যাচারের বিরুদ্ধেই ওদের লড়াই। আপনি যদি আপনার অন্যায় আর অত্যাচার বন্ধ করে দেন, তাহলে আমার ছাত্র ছাত্রীরাও আপনার বিরুদ্ধে লড়াই বন্ধ করে দেবে। আহ, থাম! তোর এইসব নীতি কথা তুই তোর কাছেই রাখ রুদ্রশেখর। শোন, আমার জমিদারিতে শুধু আমারই হুকুম চলবে, শুধু আমার, অন্য কারণ নয়। তাই ভালোই ভালোই আজকেই তোর এই লাইব্রেরি বন্ধ করে দে, আর লাইব্রেরির সব বইপত্র আগুনে পুড়িয়ে দে, যা। না, কিছুতেই না, আমি আমার লাইব্রেরি কিছুতেই বন্ধ করব না জমিদার বাবু। আর বইপত্র পোড়ানোর তো কোনো প্রশ্নই ওঠে না। তোর এত বড় সাহস, তুই আমারই মুখের ওপর কথা বলিস? এর ফল কত ভয়ঙ্কর হতে পারে তুই জানিস? আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না নৃসিংহ প্রতাপ বাবু। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন প্রতাপগঞ্জের এই লাইব্রেরিও বেঁচে থাকবে, সব ছেলেমেয়েরা পড়াশোনা করবে। আপনি জমিদার বাড়িতে ফিরে যান, আমি এখন ওদের পড়াবো। তোরা তোরা ভয় পাস না, ভয় পাস না তোরা, তোদের পড়াশোনা কেউ বন্ধ করতে পারবে না। এই রুদ্রশেখর, এত সাহস, আমার কথা অমান্য করিস, আবার ছেলে মেয়েদের নিয়ে পড়তে বসিয়েছিস? এক্ষুনি এক্ষুনি আমি এর একটা ব্যবস্থা করছি। এই এই, তোরা এক্ষুনি রুদ্রশেখরের এই লাইব্রেরি আগুনে পুড়িয়ে শেষ করে দে। এক্ষুনি দিচ্ছি জমিদার বাবু। বাঁচাও, বাঁচাও! এই আগুনে রুদ্রশেখর আর রুদ্রশেখরের লাইব্রেরির সব সব পুড়ে ছাই হয়ে যাবে। সেদিনকে আমার লাইব্রেরিতে আগুন লাগার সময় আমি আমি এই বইটাই পড়ছিলাম ভূতু। আর আর সেই দিনের পর থেকে যে ছেলেমেয়েরাই আমার এই পুড়ে যাওয়া লাইব্রেরিতে আসে, আমি তাদেরকেই আমার এই বিশাল বড় বই থেকে গল্প শোনাতে থাকি। আর ওরা ঘর বাড়ি আত্মীয় স্বজন সব ভুলে আমার আমার গল্প শুনতেই থাকে, শুনতেই থাকে। এর থেকে ওদের মুক্তি নেই। না না না, তুমি এরকম করো না গল্প দাদু। তুমি একবার ওদের বাবা মায়ের কথা ভাবো, কত কষ্ট পাচ্ছেন ওনারা। আমি জানি, আমি সব জানি ভূতু, কিন্তু যতদিন না কেউ ওই অত্যাচারী জমিদার নৃসিংহ প্রতাপকে তার অত্যাচারের উচিত শাস্তি দিচ্ছে, ততদিন আমি এই ছেলে মেয়েদের কাউকে ছাড়বো না, কাউকে না। কিন্তু জমিদার নৃসিংহ প্রতাপকে আর শাস্তি দেওয়া সম্ভব নয় গল্প দাদু। সম্ভব নয় কেন? সময় তো অনেক এগিয়ে গেছে গো গল্প দাদু। সেই জমিদার নৃসিংহ প্রতাপও আর নেই, আর সেই জায়গা প্রতাপগঞ্জও আর নেই। সেই জায়গায় যে এই ফুলপাহাড়ি হয়েছে গো গল্প দাদু। তাহলে কি হবে ভূতু? কিন্তু তুমি যদি লজেন্স দাদা, এসআরকে আর সব ছোট ছোট ছেলে মেয়েদের ছেড়ে দাও, তাহলে তোমার এই পুড়ে যাওয়া লাইব্রেরিকে আমরা আবার নতুন করে তৈরি করব গো গল্প দাদু। আবার নতুন করে সব তৈরি করা হবে, অনেক ছেলেমেয়েরা এখানে আবার পড়তে আসতে পারবে। তুমি তুমি সত্যি কথা বলছো ভূতু? সত্যি আমার এই লাইব্রেরি আবার নতুন করে তোমরা গড়ে তুলবে? অনেক অনেক ছেলে মেয়ে এখানে পড়তে আসবে? হ্যাঁ, আমি তোমাকে এই কথা দিচ্ছি গো গল্প দাদু।
ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি সবাইকে মুক্ত করছি। তার মানে ওইসব ছোট ছোট ছেলেমেয়েরা সবাই অনেক 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 বছর আগে ওই প্রতাপগঞ্জে থাকতো, তাই আমি ওদের কাউকে চিনতে পারিনি। এবার আমাকে লজেন্স দাদা আর এসআরকের জ্ঞান ফেরাতে হবে, তারপরে আমাকে ওদের বাড়িতে নিয়ে যেতে হবে। ফুসফুস ফুস চুস। আমি ম্যাজিক পুতুল টিং টি টি টিং টিং টি টি টিং টিং। এই তো লজেন্স দাদা আর এসআরকের জ্ঞান ফিরছে। এবার আপনাদের সবার সামনে রুদ্রশেখর লাইব্রেরির শুভ উদ্বোধন করবেন আমাদের ফুল পাহাড়ির সবার খুব প্রিয় ও জ্ঞানী মানুষ বই দাদু।